এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 96 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 96 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। দেখো, এই শিশুটি কি বলেছে? সে বলেছে, বাহ, ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে শুধু বড় ছোট ভগ্নাংশ বের করা যায় তাই নয়, ভগ্নাংশের বিয়োগও করা যায়, যোগও করা যায়। আচ্ছা, তাহলে এই ছেলে শিশুটি আমাদেরকে কি বললো? সে বলেছে যে কোনো ভগ্নাংশকে যদি আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। আচ্ছা, এই যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়েছে, এটি দ্বারা কি বোঝানো হয়? আমরা জানি যে কোনো ভগ্নাংশের কিন্তু দুটি অংশ থাকে, তাই না? দেখো, এখানে কিন্তু আমি তোমাদের জন্য কিছু ভগ্নাংশ এখানে তৈরি করে রেখেছি। এই দেখো, এই ভগ্নাংশের কিন্তু দুটি অংশ। এই উপরের অংশকে বলা হয় হচ্ছে লব এবং নিচের অংশকে বলা হয় হর, তাই না? এখন এই যে দেখো, এখানে দুটি ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি। এই দুটি ভগ্নাংশের নিচে যে দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে 4 এবং এখানে রয়েছে কত? এখানে কিন্তু দেখতে পাচ্ছি 7। তাহলে এই দুটি কিন্তু আলাদা আলাদা সংখ্যা, তাই না? কিন্তু এই দুটি সংখ্যাকে যখন আমরা এক বানাই, মানে এই নিচের দুটি সংখ্যাকে যখন আমরা একই রকম তৈরি করি, তখন কিন্তু সেটিকে বলা হয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, বা এটিকে কিন্তু আমরা বলতে পারি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক আছে? এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ সম্পর্কে কিন্তু আমরা আগের পৃষ্ঠাতে শিখেছি, তাই না? আচ্ছা, যখন আমরা এই নিচের দুটি ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, মানে একই সমান বানাবো। হ্যাঁ, এই সমান বানালে শুধুমাত্র যে বড় ছোট ভগ্নাংশ বের করা যায় তাই নয়। আমাদের বলা হয়েছে যখন আমরা এই নিচের দুটিকে সমান বানাবো, তখন যে আমরা এই দুটিকে দেখে শুধুমাত্র ছোট বড় নির্ণয় করতে পারবো এটাই কিন্তু নয়। আমরা কিন্তু ভগ্নাংশের বিয়োগও করতে পারবো এবং খুব সহজে কিন্তু আমরা যোগও করতে পারবো। ঠিক আছে? এই কথাটি কিন্তু এই ছেলেটি বলেছে। এবার দেখো, যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু একটি মেয়ে শিশুকে আমরা দেখতে পাচ্ছি। সে কি বলেছে? সে বলেছে, চলো প্রথমে আমরা সাধারণ হর কিভাবে বের করতে হয় তা শিখি, তারপর ভগ্নাংশগুলোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। আচ্ছা, এবার আমরা শুরুতে শিখব হচ্ছে সাধারণ হর কিভাবে করে বের করতে হয়। ঠিক আছে? আচ্ছা, দেখো, যদি একটু নিচে আমরা চলে যাই, এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে এখানে দুটি ভগ্নাংশ দেওয়া রয়েছে, তাই না? এখানে বলা হয়েছে 5-এর 3 এবং 3-এর 2 ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। এই দেখো, এখানে কিন্তু বলা হয়েছে এবারে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাই না? আচ্ছা, সমহর মানে কি বুঝি? সমহর মানে হচ্ছে নিচে যে সংখ্যা দুটি থাকে বা যে হরগুলো থাকে, সেই হরগুলোকে একই রকম বানানো। ঠিক আছে? যেমন দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হর রয়েছে কত? হর রয়েছে 5, এখানে হর রয়েছে 3, তাই না? আমরা জানি নিচের সংখ্যাকে কিন্তু বলা হয় হর। এখন এই যে 5 এবং 3, এই দুটি সংখ্যাকে আমাদের একই রকম বানাতে হবে। অর্থাৎ নিচে এইখানে আমরা যে সংখ্যাটি বানাবো, এইখানেও কিন্তু ঠিক সেই একই সংখ্যাটি আমাদেরকে বানাতে হবে। ঠিক আছে? তাহলে এই দুটি হরকে যখন আমরা একই সংখ্যায় রূপান্তর করব, তখন সেটিকে কিন্তু বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই দুটিকে কিভাবে করে সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমরা প্রকাশ করতে পারি। দেখো, আমরা প্রথমে লিখলাম হচ্ছে 5-এর 3, এখানে আমরা লিখে দিলাম হচ্ছে 5-এর 3। এখন এই 5-এর 3কে যদি আমরা শুরুতে 2 দ্বারা গুণ করি, দেখো 2 দ্বারা আমরা এই উপরের সংখ্যাকেও গুণ করবো, আবার নিচের সংখ্যাকেও গুণ করব। ঠিক আছে? দেখো, যদি 2 দ্বারা প্রথমে আমরা গুণ করি, 3 দ্বারা 3-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 3 2 6। এই দেখো, আমরা কিন্তু নিচে দেখতে পাচ্ছি, উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 6, তাই না? এখন এই 3কে যেহেতু 2 দ্বারা গুণ করেছি, 5কেও কিন্তু আমরা 2 দ্বারা একই সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে 5কে 2 দ্বারা গুণ করলে হয় কত? 5 2 10। দেখো, নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10। তাহলে এখানে হয়ে গেল 10-এর 6। এবারে আমরা কি করতে পারি? দেখো, এই যে 5-এর 3 আমরা তো 2 দিয়ে গুণ করেছি, তাই না? এই দুটিকে কিন্তু 2 দ্বারা গুণ করেছি। এবার যদি আমরা 3 দ্বারা গুণ করি, অর্থাৎ এই উপরের সংখ্যাকেও 3 দ্বারা গুণ করব, নিচের সংখ্যাকেও 3 দ্বারা গুণ করব। দেখো, এই 3কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে কত হয়? 3 3 9। দেখো, আমরা কিন্তু উপরে লিখে দিলাম 9। এবার এই 5কেও যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে কত হয়ে যায়? 5 15। দেখো, এই যে নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে 15, তাই না? আমরা 2 দ্বারা গুণ করলাম, 3 দ্বারা গুণ করলাম। এবার যদি আমরা 4 দ্বারা গুণ করে দেখি, দেখো এই 3কেই যদি আমরা এবারে 4 দ্বারা গুণ করি, দেখো 4 দ্বারা যদি 3কে গুণ করি, তাহলে হয়ে যায় 4 12। আমরা উপরে লিখে দিলাম 12। আবার এই 5কেও কিন্তু আমরা 4 দ্বারাই গুণ করবো, কারণ আমরা জানি উপরে এবং নিচে একই সংখ্যা দ্বারাই গুণ করতে হয়, তাই না? এখন এই 5কে 4 দ্বারা গুণ করলে হয়ে যায় 4 5 20। এই দেখো, উপরে কিন্তু আমরা লিখে দিলাম 20। এইভাবে করে আমরা 2 3 4 এই এক একটি সংখ্যা দিয়ে গুণ করে করে কিন্তু আমরা দেখতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো, আমরা কিন্তু এখানে কয়েকটি ভগ্নাংশ তৈরি করেছি, তাই না? এবার একই রকমভাবে যদি এই দেখো এই ভগ্নাংশটাকে আমরা একটু একই রকমভাবে যদি আরও কিছু ভগ্নাংশ তৈরি করি, এখানে রয়েছে 3
3-এর 2, আমরা এখানে দেখো 3-এর 2 লিখলাম। এবারে আমরা এই 3-এর 2-কে আমরা শুরুতে যদি 2 দ্বারা গুণ করি, হ্যাঁ এই 2-কেও আমরা 2 দ্বারা গুণ করব এবং 3-কেও কিন্তু 2 দ্বারা গুণ করব। আমাদের টার্গেট থাকবে কি, দেখো আমরা এই নিচে কি কি সংখ্যা পাচ্ছি, আমরা পাচ্ছি 10, 15, 20। এখন আমাদের দেখতে হবে যে এই নিচে যত সময় না পর্যন্ত আমরা এই সংখ্যাগুলোর একটি পাবো তত সময় পর্যন্ত কিন্তু আমরা এইভাবে করে ভগ্নাংশ তৈরি করতে করতে যাব। ঠিক আছে, আমাদের যদি নিচে 10 হয় তাহলে আমরা থেমে যাব, যদি আমাদের নিচে 15 হয় তাহলেও থেমে যাব, যদি আমাদের 20 হয় তাহলেও থেমে যাব। ঠিক আছে, আমাদের এই তিনটির একটির সঙ্গে মিললেই কিন্তু হবে। আমাদের মূল টার্গেট হচ্ছে নিচের সংখ্যার সঙ্গে এখানে নিচের সংখ্যাকে মিলাতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো যদি প্রথমে আমরা 2 দ্বারা গুণ করে দেখি, 2 দ্বারা যদি প্রথমে 2-কে গুণ করি তাহলে হয় 2 2 4, উপরে লিখে দিলাম 4। 2 দ্বারা 3-কে গুণ করলে হয় 3 2 6, নিচে লিখে দিলাম 6। আমরা কি করব, 2 দ্বারা গুণ করেছি, এবার করবো হচ্ছে 3 দ্বারা, তাই না? 3 দ্বারা যদি এই দুটিকে গুণ করি, দেখো 2 এবং 3-কে গুণ করলে হয় 3 2 6, এই যে উপরে আমরা লিখে দিলাম 6। এবারে 3 দ্বারা 3-কে গুণ করলে হয় 3 3 9, আমরা দেখো নিচে লিখে দিলাম 9। এরপর আরও একটি সমান চিহ্ন আমরা দিলাম। এখন আরও কিছু ভগ্নাংশ যদি আমরা তৈরি করি, দেখো আমরা পাচ্ছি 6 এবং 9, এখানে কোনোটির সঙ্গে কিন্তু মেলেনি, তাই না? আমাদের কিন্তু এই তিনটির একটির সঙ্গে কিন্তু মিলাতে হবে। নিচে দেখো আমরা পেয়েছি 6 এবং 9। এবার যদি আমরা 4 দ্বারা গুণ করি, দেখো 4 দ্বারা যদি এই দুটিকেই গুণ করি, 4 দ্বারা উপরের 2-কে গুণ করলে হয় 4 2 8, আমরা এই উপরে লিখে দিলাম 8। এবারে নিচের সংখ্যাকে 4 দ্বারা গুণ করলে হয় 3 এবং 4-কে গুণ করলে পাই হচ্ছে আমরা 3 4 12, দেখো এই নিচে কিন্তু আমরা লিখে দিলাম 12। এখনও কিন্তু এই তিনটির কোনোটির সঙ্গে কিন্তু মেলেনি, তাই না? এই 12 কিন্তু এখানে কোনো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি না। এরপর আমরা আরও একটি সমান চিহ্ন দিয়ে আরও একটি ভগ্নাংশ যদি তৈরি করি, দেখো আমরা 4 দ্বারা গুণ করলাম, এবারে আমরা যদি 5 দ্বারা গুণ করি, 5 দ্বারা 2-কে গুণ করলে হয় 5 2 10, আমরা উপরে লিখে দিলাম হচ্ছে 10 এবং 5-এর সঙ্গে 3-কে গুণ করলে হয় 3 5 15, আমরা নিচে লিখে দিলাম 15। এবারে দেখো এই যে তিনটি, এর মধ্যে কিন্তু একটি সংখ্যা আমাদের এখানে মিলে যাচ্ছে, তাই না? এখানেও 15 রয়েছে এবং এইখানেও কিন্তু আমরা 15 পেয়ে গেছি। যেহেতু এটির সঙ্গে মিলে গেছে, তার মানে কিন্তু আমাদের আর কোনো ভগ্নাংশ তৈরি করতে হবে না। ঠিক আছে, আমাদের কাজ ছিল কি, আমাদের কাজ ছিল সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা, তাই না? অর্থাৎ সমহর মানে কি, আমরা জানি নিচের যে দুটি সংখ্যা, নিচে যে হর থাকে, এই হর দুটিকে আমাদের একই রকম বানাতে হবে। এইখানেও আমরা 15 পেয়েছি, এইখানেও 15 পেয়েছি। তাহলে এবারে দেখো আমরা এই যে 15 পেয়েছি, যার কারণে কিন্তু আমরা এই সংখ্যাটিকে নেব, অর্থাৎ এই ভগ্নাংশটাকে নিব। ঠিক আছে, এবং এখানে 15 পেয়েছি কোথায়, এইখানে, তার মানে এই ভগ্নাংশটাকে কিন্তু আমরা এবারে নেব। তাহলে আমরা এবারে কি করতে পারি, এই দেখো আমরা এখানে পাচ্ছি 15 এর 9, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে 15 এর 9। এবং আমরা এইটাকে কিভাবে করে লিখতে পারি, আমরা কিন্তু লিখতে পারি হচ্ছে, আমরা কিন্তু পাশে লিখতে পারি হচ্ছে 15 এর 10, তাই না? 15 এর 10। আচ্ছা দেখো আমরা কিন্তু এই যে 5-এর 3, এটিকে আমরা যখন সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম, তখন এই 5-এর 3-কে আমরা পাচ্ছি হচ্ছে 15 এর 9, এবং এই যে 3-এর 2, এটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে আমরা পাচ্ছি হচ্ছে 15 এর 10। এখন দেখো এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে কিন্তু আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। এবারে এই ছেলে শিশুটি কি বলেছে, সে বলেছে হ্যাঁ 15 হলো 3 ও 5-এর গুণিতক, আবার 3 ও 5 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 15। আচ্ছা এই যে দেখো, এই যে আমরা 15 পাচ্ছি, আমরা এই যে দেখো আমরা কিন্তু এই দুটি ভগ্নাংশকে অনেকগুলো সংখ্যার সাথে গুণ করে করে কিন্তু আমরা শেষ পর্যন্ত এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি পেয়েছি, তাই না? আমাদের এত কষ্ট করার কিছু নেই, একটি সহজ পদ্ধতি কিন্তু রয়েছে। সেটি হচ্ছে কি জানো, সেটি হচ্ছে এই যে দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই নিচের যে দুটি সংখ্যা, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 3, এই দুটি সংখ্যার যদি আমরা লসাগু নির্ণয় করি, তাহলেই কিন্তু পেয়ে যাব যে হর কত হবে। ঠিক আছে, খুবই সহজ একটি বিষয় কিন্তু। আচ্ছা এই বিষয়টা আরও সুন্দরভাবে বোঝার জন্য আমরা যখন নিচে যাব, তখন কিন্তু আরও সুন্দরভাবে আশা করি তোমরা এটি বুঝতে পারবে। ঠিক আছে, তো এখন আমরা আপাতত বলতে পারি যে আমরা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি আমরা বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা এবারে যদি আরেকটু নিচে চলে যাই, দেখো এখন আমরা যদি লক্ষ্য করি, এই নিচে আমাদের বলা হয়েছে ভগ্নাংশ সমূহের সাধারণ হর একসাথে নির্ণয় করার ক্ষেত্রে। অর্থাৎ আমরা যখন যে কোনো ভগ্নাংশের, যেমন আমরা একটু আগে কিন্তু দুটি ভগ্নাংশকে আমরা কি করেছি, আমরা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করেছি, তাই না? তো যখন যে কোনো ভগ্নাংশকে যখন আমরা সাধারণ হর বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তখন আমাদের কিন্তু এখানে দুটি ধাপ দেওয়া রয়েছে। 1 নম্বরে বলা হয়েছে হরগুলোর সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। ঠিক আছে, হরগুলোর সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। গুণনীয়ক দ্বারা আমরা কি বুঝি, আমরা বুঝি হচ্ছে হর দ্বারা
কোন কোন সংখ্যাকে ভাগ করা যায় সেগুলোকেই কিন্তু বলা হয় হরগুলোর গুণনীয়ক। আমরা কিন্তু এর আগে গুণনীয়ক গুণিতক সম্পর্কে শিখেছি, তাই না? এবং 2 নাম্বার যে ধাপটি সেটি আমাদের কি বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে ভগ্নাংশগুলো রূপান্তর করতে হবে যেন তাদের একই হর থাকে। আমরা তো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করবো, তাই না? আমাদের সবসময় লক্ষ্য করে রাখতে হবে যেন দুই পাশের ভগ্নাংশেরই হর একই থাকে, মানে নিচের দুটি সংখ্যা একই থাকে। আচ্ছা, এবারে বলা হয়েছে আমরা সাধারণত ভগ্নাংশের হরগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু ব্যবহার করে থাকি। আমি তোমাদেরকে একটু আগে যে কথাটি বলেছি, যেমন দেখো এটি আমরা আরও সুন্দরভাবে বুঝবো যদি আমরা এই নিচে লক্ষ্য করি। দেখো এখানে কিন্তু আমরা দুটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, তাই না? আমাদের প্রথমে বলা হয়েছে 5-এর 3 এবং তারপরে বলা হয়েছে 3-এর 2। এই দুটিকে যখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব, অর্থাৎ যখন আমরা নিচের সংখ্যা দুটিকে একই সমান বানাবো, তখন আমরা কিভাবে করে লসাগুর মাধ্যমে এটিকে খুব সহজে সমাধান করতে পারি। দেখো আমি তোমাদেরকে বলেছি যে এই যে দুটি হর রয়েছে, হ্যাঁ, অর্থাৎ এই নিচে যে দুটি সংখ্যা রয়েছে এই দুটি সংখ্যার লসাগু আমরা নির্ণয় করব। দেখো এখানে রয়েছে 5, এখানে রয়েছে 3, তাহলে 5 এবং 3-এর লসাগু যদি আমরা নির্ণয় করি, দেখো আমরা দেখব যে কোন সংখ্যা দ্বারা 5 এবং 3 এই দুটিকেই ভাগ করা যায়, তাই না? আমরা কিন্তু জানি যে 5 এবং 3 এই দুটিকে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা এই দুটিকে একসঙ্গে ভাগ করা যায়। তাহলে আমরা কি করতে পারি, প্রথমে কিন্তু আমরা শুধুমাত্র 5 দ্বারা ভাগ করতে পারি। 5 দ্বারা 5কে ভাগ করলে কবে ভাগ যায়? আমরা জানি 5 1 5, আমরা এখানে লিখে দিলাম 1। আবার এরপরে দেখো 5 দ্বারা কিন্তু আমরা 3কে ভাগ করতে পারি না, যার কারণে আমরা কি করতে পারি, এই 3টাকে কিন্তু সরাসরি নিচে আমরা নামিয়ে নিয়ে আসতে পারি, তাই না? এবার একই রকমভাবে এই যে 1 এবং 3 আমরা দেখতে পাচ্ছি, এই দুটি সংখ্যাকে আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? আমরা কিন্তু কোনো সংখ্যা দ্বারা এই দুটিকে ভাগ করতে পারি না, তাই না? তো এখানে যেহেতু 3 রয়েছে, 3 দ্বারা যদি ভাগ করি, দেখো 3 দ্বারা 1কে যদি আমরা ভাগ করি তাহলে কি ভাগ যাবে? ভাগ কিন্তু যাবে না, যার কারণে এই 1কে আমরা একই রকমভাবে রেখে দেবো। এবং 3 দ্বারা 3কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 1 3, অর্থাৎ একবার ভাগ যায়, তাই না? আমরা এখানে লিখে দিলাম 1। তাহলে দেখো এই নিচে কিন্তু আমরা পেয়ে গেছি শুধুমাত্র 1 1। আচ্ছা, নিচে যখন আমরা 1 পেয়ে গেছি তখন কিন্তু আর ভাগ করার মতো আমাদের কিছুই নেই। এখন এই পাশে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি এগুলোকে যদি আমরা গুণ করে দিই তাহলেই কিন্তু আমরা লসাগু বের করতে পারবো, তাই না? আমাদের লসাগুটা কিন্তু বের হয়ে যাবে। তখন যদি আমরা এগুলোকে গুণ করি, 5 এবং 3কে গুণ করলে হয় 5 15, 15 সঙ্গে আরও 1কে গুণ করলে হয় 15 1 15, 15 সঙ্গে আরও 1কে গুণ করলে হয় 15 1 15, অর্থাৎ আমাদের কিন্তু লসাগু হয় 15। তার মানে এই দুটি সংখ্যার লসাগু হয় হচ্ছে কত? 15, তাই না? তার মানে আমরা বুঝতে পারি কি দুটি সংখ্যারই শেষে বা নিচে হবে হচ্ছে 15। এই প্রথম সংখ্যারও নিচে হবে 15, এই পরের সংখ্যারও নিচে হবে 15, অর্থাৎ এই দুটি সংখ্যার যে লসাগু হবে, লসাগুটা কিন্তু এই দুটি সংখ্যারই বা দুটি ভগ্নাংশেরই নিচে গিয়ে আমরা লিখে দেব, ঠিক আছে? আচ্ছা, এবারে এই 15-র সঙ্গে আমরা কি করব? আমরা এই 15-র সঙ্গে নিচে যে সংখ্যাটি রয়েছে এটিকে ভাগ করব, হ্যাঁ, এবং ভাগ করার পরে আমরা উপরের সংখ্যাটিকে গুণ করে দেব, ঠিক আছে? আচ্ছা দেখো, খুবই সহজ এবং খুবই মজার একটি বিষয় কিন্তু। এই যে 15 পাচ্ছি, 15কে আমরা কি করব? 5 দ্বারা, নিচের সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে 5 দ্বারা 15কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 5 1 5, 5 2 10, 5 15, অর্থাৎ 3 বার ভাগ যায়, তাই না? আমরা কিন্তু 5 দ্বারা 15কে ভাগ করে পাচ্ছি 3। এই যে 3 পাচ্ছি, 3-এর সঙ্গে উপরের সংখ্যাকে আমরা গুণ করে দেবো। দেখো উপরেও কিন্তু রয়েছে 3, তাহলে 3-এর সঙ্গে যদি আরও 3কে আমরা গুণ করে দিই তাহলে 3 এবং 3 মিলে হয়ে যায় 3 3 9, আমরা উপরে লিখে দেবো 9। দেখো এই যে এখানে কিন্তু আমরা পাচ্ছি 15-এর 9। এই দেখো এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 15-এর 9, তাই না? এবার একই রকমভাবে আমরা এই যে 15 দেখতে পাচ্ছি, দেখো এই 15কে কী করবো? নিচের সংখ্যা দ্বারা আমরা ভাগ করব এবং একই রকমভাবেই কিন্তু উপরের সংখ্যা দ্বারা আমরা গুণ করব, তাই না? 15কে যদি নিচে রয়েছে 3, 3 দ্বারা যদি 15কে ভাগ করি কবে ভাগ করা যায়? আমরা জানি 5 15, অর্থাৎ 5 বার কিন্তু ভাগ করা যায়। তাহলে আমরা ভাগ করে পাচ্ছি 5। এই 5-এর সঙ্গে উপরের সংখ্যাকে আমরা কি করব? গুণ করে দেব। 5 এবং এই 2কে গুণ করলে হয় 5 2 10, তাই না? আমরা উপরে কিন্তু লিখে দেব 10। তাহলে আমরা পাচ্ছি 15-এর 10। দেখো এখানে কি 15-এর 10 রয়েছে? হ্যাঁ, 15-এর 10 কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এইভাবে করে লসাগু নির্ণয় করে প্রথমে আমরা তারপরে কিন্তু এই অঙ্কগুলোকে খুবই সহজেই সমাধান করতে পারি। আশা করি সকলে তোমরা এই বিষয়টি খুবই সহজভাবে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। আচ্ছা, একটি উদাহরণের মাধ্যমে যদি আমরা আবার এটিকে একটু বোঝার চেষ্টা করি। ধরো আমরা ধরে নিচ্ছি যে আরও একটি ভগ্নাংশকে আমরা এইভাবে করে সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমরা রূপান্তর করব, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি একটি ভগ্নাংশ হচ্ছে 7, আমরা ধরে নিচ্ছি একটি ভগ্নাংশ 7-এর 3, হ্যাঁ, এবং আরেকটি ভগ্নাংশ আমরা ধরে নিচ্ছি 2-এর 1, ঠিক আছে? এই যে দুটি ভগ্নাংশ, এই দুটি ভগ্নাংশকে যদি আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কি করতে পারি? আমরা 7 এবং 2 এই দুটির লসাগু নির্ণয় করব। তাহলে 7 এবং 2-এর লসাগু যদি আমরা নির্ণয় করি, দেখো 7 এবং 2,
এই দুটির লসাগু যদি নির্ণয় করি, এই দুটিকে কিন্তু আমরা দেখব যে এমন কোন সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা 7কেও ভাগ করা যাবে আবার 2কেও ভাগ করা যাবে, এমন কি কোনো সংখ্যা রয়েছে? না বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই। যার কারণে আমরা চাইলে প্রথমে 7 দিয়েও এটিকে ভাগ করতে পারি বা 2 দিয়েও কিন্তু শুরুতে ভাগ করতে পারি। আবার যদি যেহেতু এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা এই দুটিকেই ভাগ করা যায়, যার কারণে সরাসরি কিন্তু আমরা এই দুটি সংখ্যাকে গুণ করলেও আমাদের একই উত্তর হবে, ঠিক আছে? যেমন দেখো 7 এবং 2কে যদি আমরা গুণ করে দিই তাহলে হয় 7 দুগুণ 14। হ্যাঁ, আমরা কিন্তু গুণ করে পাচ্ছি 7 দুগুণ 14। এবার যদি আমরা একটু ভাগ সিস্টেমে করি, দেখো এই আগেরটার মতো প্রথমে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, 7 দ্বারা 7কে ভাগ করলে হয় 7, 1 এ 7 আমরা পাবো হচ্ছে 1। 7 দ্বারা 2কে ভাগ করা যাবে না, যার কারণে 2কে একই রকমভাবে আমরা রেখে দিলাম। এবারে আমরা যদি দেখো, এবারে দেখবো যে 1 এবং 2 এই দুটি সংখ্যা কি এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা একসাথে ভাগ করা যাবে? একসাথে ভাগ করা যাবে এমন কিন্তু কোনো সংখ্যা নেই, তাই না? যার কারণে আমরা এবারে কী করতে পারি, দেখো এই 2 দ্বারা যদি আমরা ভাগ করি, 2 দ্বারা 1কে ভাগ করা যাবে না, যার কারণে 1কে আমরা একই রকমভাবে রেখে দেবো। 2 দ্বারা 2কে ভাগ করলে কয়বার ভাগ যাবে? আমরা জানি 2 1 2, অর্থাৎ একবার ভাগ যাবে। দেখো নিচে কিন্তু আমরা 1 এবং 1 পেয়ে গেছি, তাই না? এখন আমরা যদি পাশের সংখ্যাগুলোকে গুণ করে দিই, 7 এবং 2কে গুণ করলে হয় 7 দুগুণ 14। 14 সঙ্গে 1কে গুণ করলে হয় 14 1 14, 14 সঙ্গে আরও 1কে গুণ করলে হয় 14 1 14। দেখো আমরা কিন্তু আগেই এই 14কে বের করেছিলাম, তাই না? যখন আমরা দেখব যে এই দুটি সংখ্যাকে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা দুটিকেই ভাগ করা যায়, তখন কিন্তু আমরা এই দুটিকে গুণ করে দিলেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে আরও সহজ পদ্ধতি। এই দুটিকে গুণ করলে পাই হচ্ছে আমরা 7 দুগুণ 14, তার মানে এই 14 হচ্ছে কি আমাদের লসাগু। হ্যাঁ, এখন আমরা কী করবো, এখানে দুটি দাগ দিব, তাই না? দুটি দাগ দিয়ে দুটি ভগ্নাংশের নিচেই কিন্তু আমরা লিখবো হচ্ছে 14, অর্থাৎ দুটি ভগ্নাংশেরই হর কিন্তু আমরা লিখে দেবো 14। এবার আমরা এই উপরের সংখ্যাটিকে কীভাবে নির্ণয় করব? আমরা এই 14কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা কী করব? হ্যাঁ, উপরের সংখ্যা দ্বারা কিন্তু গুণ করব, তাই না? প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু একই রকম নিয়ম। দেখো 14কে যদি 7 দ্বারা ভাগ করি, নিচের সংখ্যা দ্বারা ভাগ করি, 7 দ্বারা কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 7 1 7, 7 দুগুণ 14, অর্থাৎ 2 বার ভাগ করা যাবে। আমরা কিন্তু পাচ্ছি 2। এই 2 এর সঙ্গে উপরে যে 3 রয়েছে, 3কে কী করব? উপরের সংখ্যাকে আমরা গুণ করে দেব। তাহলে 2 এবং 3কে গুণ করলে হয় 3 দুগুণ 6, আমরা উপরে লিখে দেবো 6। আমাদের এটির কাজ শেষ। এবারে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি 14, একই রকমভাবে আমরা এই 14কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে নিচে রয়েছে 2, 2 দ্বারা 14কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 7 দুগুণ 14, অর্থাৎ 7 বার ভাগ যাবে। তাহলে আমরা ভাগ করে পাচ্ছি 7। এই 7-এর সঙ্গে উপরের 1 যে আমরা দেখতে পাচ্ছি, এই 1কে আমরা কী করব? গুণ করে দেব। তাহলে 7 এবং 1কে গুণ করলে হয় 7 1 7, আমরা উপরে লিখে দেব 7। তাহলে কিন্তু আমরা পাচ্ছি 14 এর 6 এবং এখানে পাচ্ছি 14 এর 7। দেখো আমরা কিন্তু দুটি জায়গাতে একই পরিমাণ হর, মানে একই সংখ্যক হর কিন্তু আমরা তৈরি করেছি, তাই না? তাহলে এইভাবে করে কিন্তু আমরা যে কোনো ভগ্নাংশকে কিন্তু আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারি। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজ এবং খুবই মজায় শিখতে পেরেছো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।